नमस्कार बंधुरा अंकिता गल्प स्टूडियोते आपनादेर सबाइके स्वागत। अंकिता गल्प स्टूडियोर आजकेर निवेदन लेखक विकास दे महाशयेर आरो एकटी छोट्ट गल्प। गल्पटिर नाम अवशेषे। तो चलुन गल्पटी शोना जाक। प्राय 2 मास पर स्वपन बाबू बासा थेके बेरोलेन। एतदिन पर बेरिये केमन जेन लागछे, किछुटा भीति किछुटा अस्वस्ति, ठीक बुझिए बला जाए ना। रास्ताय सेई जायगाटाय पौंछतेई सेदिनेर भयाबह घटनार आतंकटा ताके जापटे धरेछे। ताड़ाताड़ी पार हये जाওয়ার জন্য रिक्शावालाके बोललेन, एकटू ताड़ाताड़ी चालाओ। रिक्शावाला बोलेन, আর কত তাড়াতাড়ি চালাবো বাবু, দেখছেন না রাস্তার কি অবস্থা। অফিসে পৌঁছানোর পর জুনিয়র ক্লার্ক মিঠুন এসে জিজ্ঞেস করলো, বড়বাবু এখন কেমন আছেন? স্বপনবাবু বললেন, মোটামুটি, পাটা এখনো পুরোপুরি ঠিক হয়নি। মিঠুন বলল, হাঁটতে অসুবিধে হয়? স্বপনবাবু বললেন, একটু কষ্ট হয়। মিঠুন বলল, একটু বিশ্রামে থাকবেন, হেঁটে চলাফেরা কম করবেন। পিয়ন তালুকদার এসে স্বপনবাবুকে জিজ্ঞেস করলো, বড়বাবু চায়ের কথা বলে আসবো? স্বপনবাবু বললেন, লাগবে না, অফিসে ঢোকার সময় দীপেশ দেখেছে। তালুকদার চলে যাচ্ছে। স্বপনবাবু তার উদ্দেশ্যে বললেন, তুই 1 কাপ খেয়ে নিস। পান আনবো বাবু? না, পান খাবো না। তালুকদার ছেলেটা বড় ভালো। এই কদিন প্রায় রোজই স্বপনবাবুর বাসায় গিয়ে তার শরীরের খবর নিয়েছে। প্রায় দিন বাজার করা, ওষুধ কেনা এসব করেছে। অফিসের প্রায় সবাই এসে স্বপনবাবুর সাথে দেখা করে তার বর্তমান শারীরিক অবস্থা জেনে নিল। সেদিনের ঘটনার খবর পেয়ে 2-4 জন সহকর্মী হাসপাতালে গিয়েও তাকে দেখে এসেছে। যারা যায়নি বা যেতে পারেনি তারাও ফোনে কর্তব্য সেরে নিয়েছে। 2-4 জন ঠিকাদারও খবর নিতে ত্রুটি রাখেনি। স্বপনবাবু ভেবেছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়তো সাহায্যের হাত বাড়াবেন, কিন্তু সেই দিন চলে গেছে। ঘটনার বেশ কয়েকদিন পর ইঞ্জিনিয়ার একদিন ফোনে তার সাথে কথা বলে ন্যূনতম সৌজন্য দেখাতে ভোলেননি। আজ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসে নেই, ট্যুরে গুয়াহাটি গেছেন। কাজের চাপও কম। 4টে বাজার আগেই স্বপনবাবু অফিস থেকে বেরিয়ে পড়লেন বাসার উদ্দেশ্যে। রিক্সা তালুকদার ডেকে এনেছে। সেদিনের ঘটনা স্বপনবাবুর দিনলিপিটা ওলট পালট করে দিল। আগে সন্ধ্যায় বেরিয়ে বেশ কিছুটা পথ হাঁটতেন। রাস্তায় সব দিনই পরিচিত 2-4 জনের সাথে দেখা হতো। এদের সাথে কথা বলে বেশ ভালো লাগতো, কিন্তু এখন সন্ধ্যা ভ্রমণ বন্ধ। লোডশেডিংয়ের দাপট কয়েকদিন ধরে বেড়ে গেছে। স্বপনবাবু চেষ্টা করেছেন পত্রিকাটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে, কিন্তু পারলেন না। কোনো বই পড়তেও ভালো লাগছে না। পড়ার জন্য একটা মানসিকতা দরকার। শুধু সময় কাটানোর জন্য পড়ে অকৃত্রিম রস পাওয়া যায় না। বসে বা বিছানায় শুয়ে কিছুতেই আরাম বা স্বস্তি পাচ্ছেন না। ঘুরে ফিরে সেদিনের ঘটনার আতঙ্কটা তাকে চেপে ধরেছে। ঘটনাটা মনে হলে এখনও রীতিমতো শিউরে ওঠেন। সেদিন স্বপনবাবু দৈনন্দিন সান্ধ্য ভ্রমণ সেরে বাসায় ফিরছেন। গরমের রাত, 8টাও বাজেনি। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় এলাকাটায় ঝপ করে অন্ধকার নেমে পড়ল। স্কুল কলেজ টাইম ছাড়া এদিকটা এমনিতেই নির্জন থাকে।
গাড়িও এদিক দিয়ে খুব কম যাতায়াত করে। বেশ কিছু সময় ধরে স্বপনবাবু প্রস্রাবের বেগ অনুভব করছেন। বুড়ো হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ শক্তিটা কমে গেছে। প্রস্রাব শেষ করে প্যান্টটা ঠিকঠাক করে হাঁটতে শুরু করলেন। হঠাৎ কোথা থেকে একটা চ্যাংড়া ছেলে উড়ে এসে বলল, জেঠু, মেস আছে? তার কথা শুনে স্বপনবাবু অবাক হয়ে গেলেন। সম্বোধন করছে জেঠু, অথচ চাইছে দেশলাই। তিনি বললেন, নেই। ছেলেটা বলল, সিগারেট ছেড়ে দিয়েছেন? স্বপনবাবু কোনো উত্তর দিলেন না। সঙ্গী ছেলেটা বলল, দাদু, মেসটা দিয়ে দিন, সিগারেটটা জ্বালিয়েই দিয়ে দেব। তারপর কৈফিয়ত চাওয়ার সুরে সে বলল, মাত্র 1 টাকাটি খরচ করবে, দিচ্ছেন না কেন? ছেলে দুটিকে স্বপনবাবু জরিপ করছেন। ছেলে দুটিকে নয়, তাদের কথাগুলো। ঘন আলকাতরার মতো অন্ধকারে তারা যেন ছায়া মূর্তি। এবার কিছুটা চড়া শুনেই তিনি বললেন, বললাম তো দেশলাই নেই, কেন বারবার জেরা করছো? প্রথম ছেলেটা মোবাইলের বোতামগুলো ঝড়ের বেগে টিপছে। নিশ্চয়ই কাউকে মেসেজ পাঠাচ্ছে। ঘাবড়ে গিয়ে তিনি ছেলে দুটির পাশ কাটিয়ে যেতে চেষ্টা করলেন। হঠাৎ ছুড়ে আসা গ্রেনেডের মতো একটা বাইক এসে তার পথ অবরোধ করে দাঁড়ালো। বাইকের আলো তার চোখ মুখটা ঝলসে দিচ্ছে। স্টার্ট বন্ধ করে বাইকটা দাঁড় করিয়ে আরোহী নেমে পড়ল। স্বপনবাবু ভ্যাবাচাকা খেয়ে গেলেন। মাথা এদিক ওদিক ঘুরিয়ে অসহায়ের মতো লক্ষ্য করছেন কোনো পথচারী যাচ্ছে কিনা। মুহূর্তের মধ্যে তার পেছন দিক থেকে মাথায় প্রচণ্ড আঘাত, তারপরেই ডান পায়ে। ভারসাম্য সামলাতে না পেরে স্বপনবাবু ছিটকে গিয়ে পড়লেন পাশের বড় নালায়। ছেলেগুলো মুহূর্তের মধ্যে বাইকে উড়ে গেল। জ্ঞান ফিরে আসার পর চোখ খুলে স্বপনবাবু বুঝতে পারলেন তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন। প্রতিমা জানতে চাইলেন, এখন কেমন লাগছে? স্বপনবাবু মাথা নাড়ালেন, কিছু বোঝাতে চাইছেন, বোঝা গেল না। প্রতিমা জিজ্ঞেস করলেন, কি হয়েছিল? স্বপনবাবু কিছু বলতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। এমন সময় ডাক্তার এসে প্রতিমার দিকে তাকিয়ে বললেন, রোগীকে একটু ঘুমোতে দিন, পরে কথা বলবেন। প্রতিমা আকুল স্বরে বললেন, ডাক্তারবাবু। তাকে থামিয়ে দিয়ে ডাক্তার বললেন, ঘাবড়াবার কিচ্ছু নেই। প্রতিমা আর কিছু জিজ্ঞেস করলেন না। স্বামীর পায়ের দিকে বিছানায় চুপচাপ বসে থাকলেন। হাসপাতাল থেকে 5 দিন পর ছাড়া পেয়ে স্বপনবাবু বাসায় ফিরে এলেন। স্থির করে রেখেছেন বউকে সত্যি ঘটনা কিছুই বলবেন না, কারণ এতে প্রতিমা দুশ্চিন্তায় ভেঙে পড়বেন, অসহায় বোধ বেড়ে যাবে। প্রতিমার প্রশ্নের মুখে পড়ে তিনি আমতা আমতা করে বলেন, ঠিক মনে করতে পারছি না কি হয়েছিল। নিশ্চয়ই মাথাটা ঘুরে যাওয়ায় পড়ে গিয়েছিলাম, আর বেকায়দায় পড়ে চোট লেগেছে। কথাটায় প্রতিমার সন্দেহের কোনো অবকাশ নেই। হাই প্রেশারের রোগী। কয়েক মাস আগেও একবার বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়ে ডান হাতটায় ভীষণ চোট পেয়েছিলেন। ভাগ্যিস বাথরুমের দরজা লাগানোর আগেই ঘটনাটা ঘটেছিল। এবারও ভাগ্যটা স্বপনবাবুর ভালোই বলতে হয়। মিঠুন ও ঠিকাদার সুপ্রিয় এদিক দিয়ে যাওয়ার পথে গোঙানির শব্দ শুনে নালার দিকে তাকিয়ে দেখে স্বপনবাবু কাতরাচ্ছেন। তারা থতমত খেয়ে গেল। সময় নষ্ট না করে তাকে নালা থেকে তুলে এনে হাসপাতালে নিয়ে যাওয়ায় তিনি বেঁচে গেলেন। তারাই প্রতিমার কাছে প্রথম খবরটা পাঠায়। সত্যি ঘটনা ঘনিষ্ঠ 2-4 জনকে জানিয়ে রাখা উচিত কিনা এ নিয়ে তিনি ভাবছেন, কিন্তু 5 কান হওয়ার পর বউয়ের কানে
আসল ব্যাপারটা চলে যাওয়া স্বাভাবিক এবং নানা রকম রং মিশিয়ে। তাই স্বপনবাবু সবাইকে একই কথা বলে গেলেন যা বউকে বলেছিলেন। তা শুনে অফিসের সিনিয়র ক্লার্ক নীতিশবাবু কিছুতেই মেনে নিতে পারছেন না। পুলিশি জেরা করার সুরে স্বপনবাবুকে জিজ্ঞেস করলেন, মাথাটা হঠাৎই ঘুরে গেল, আগে কিছু টের পাননি? স্বপনবাবু বললেন, বোধহয় প্রেশারটা হঠাৎ জাম্প মেরে বেড়ে গিয়েছিল। নীতিশবাবু বললেন, আচ্ছা, এইরকম জাম্প আগেও কখনো মেরেছে? স্বপনবাবু এ কথার কোনো উত্তর দিলেন না। নাছোড় হয়ে নীতিশবাবু বললেন, দেখুন তো একটু ভেবে। স্বপনবাবু এবারও চুপ থাকলেন। নীতিশবাবুর চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি বিশ্বাস করছেন না। দরদ ভরা সুরে তিনি বললেন, একটু সাবধানে চলাফেরা করবেন। জানি আপনার কোনো শত্রু নেই, কিন্তু অসুখও তো আমাদের শত্রু, তাই না? যাই হোক, যা হবার তা হয়ে গেছে, অল্পে রক্ষে পেয়ে গেছেন। এবার থেকে সাবধানে থাকুন। আর হ্যাঁ, আর একটা কথা, কোনো সাহায্য লাগলে চাইবেন, ইতস্তত করবেন না। নীতিশবাবু চলে গেলেন। স্বপনবাবু ভালোভাবেই জানেন নীতিশবাবুর মনে অনেক প্রশ্ন উকি মারবে। যেমন মাথাটা ঘুরে যাওয়ায় তিনি তো রাস্তায়ও পড়ে যেতে পারতেন, কিন্তু তা না হয়ে একেবারে সোজা নালায় পড়ে গিয়ে গড়াগড়ি খেতে হলো। আশ্চর্য! আবার এত জোরেই পড়ে গেলেন যে মাথাটা ফেটেই গেল, পাটাও ভেঙে গেল। শরীরের অন্য জায়গায় তো সেরকম চোট লাগেনি, ইত্যাদি। নীতিশবাবু যা কিছু ভাবুন, যা কিছু সন্দেহ করুন, স্বপনবাবুর কিচ্ছু যায় আসে না। লোকটা সুবিধের নয়, এটা প্রায় সবাই জানে। সত্যি ঘটনা কাউকে না বললেও সেদিনের পর থেকে স্বপনবাবু কেমন যেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এক সময়ের ব্যায়ামবীর ইদানিং সুগারে তেতো, হাই প্রেশারে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, সঙ্গে ভীতু, যার প্রধান কারণ অর্থবল বা জনবল কোনোটাই তার নেই। এই দুটির একটিও না থাকলে আজকের যুগে মাথা উঁচু রেখে বুক ফুলিয়ে মেজাজ দেখিয়ে চলা সত্যিই অসম্ভব। এছাড়া বউ রোজগেরে নয়, হঠাৎ যদি তার কিছু ঘটে যায়, ছেলে না থাকায় ভবিষ্যতের নিরাপত্তাহীনতায় তারা ধুঁকছেন। এত বছর চাকরি জীবনে যা কল্পনারও বাইরে ছিল তাই ঘটে গেল। আরও প্রায় 2 বছর কীভাবে সসম্মানে চাকরি বজায় রেখে চলতে পারবেন, এটাও একটা বিরাট প্রশ্নচিহ্নের মুখে তাকে ঠেলে দিয়েছে। পৃথিবী বদলে গেছে। নিরীহ নির্ভেজালি হয়েও কেন তার ওপরে এই অতর্কিত পাশবিক আক্রমণ, কথাটা স্বপনবাবুকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। আজকাল সামান্য কারণে ক্ষুদ্র স্বার্থে বাধা পেলেই লোক হিংস্র হয়ে ওঠে। আক্রোশ মেটাতে যে কোনো সর্বনাশ ঘটিয়ে দিতে একটু ইতস্তত করে না, হাতও কাঁপে না। ঘটনাটা নিয়ে যতই ভাবছেন ততই তিনি বিচলিত হয়ে পড়েছেন। অন্ধকারের ঢাকা আক্রমণকারীদের কাউকে তিনি চিনতে পারেননি। অতএব তাদের বিরুদ্ধে থানায় গিয়ে লাভ হবে না। একটা কথা তার কাছে দুধের মতো সাদা, ডিস্টিলড ওয়াটারের মতো পরিষ্কার। ভুল করে নয়, তাকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছিল। কারণ বাইকের চোখ ধাঁধানো আলো মুখে পড়ায় তাকে আক্রমণকারীরা ভালোভাবে চিনতে পেরেছে। তার গতিবিধির ওপরেও হয়তো নজর রাখত। সান্ধ্য ভ্রমণ সেরে এই পথেই যে তিনি বাসায় ফেরেন এবং একা, এসবও তাদের জানা ছিল। প্রাণঘাতী আক্রমণের পেছনে অনেক সম্ভাব্য কারণ স্বপনবাবুর মাথায় ভিড় করেছে। 1.
অফিসের নীতিশবাবু অন্য জায়গা থেকে বদলি হয়ে এই অফিসে এসে অন্যায়ভাবে বড়বাবুর চেয়ার দখল করার জন্যে উঠে পড়ে লেগেছিলেন। ওপর মহলে বেশ ধরাধরিও করেছিলেন, কিন্তু প্রমোশন স্বপনবাবুই নিয়মিত পেয়ে যান। যেহেতু লোকটা সুবিধের নয়, তাই সন্দেহের তীর তার দিকে বেশি ঝুঁকে আছে। 2, ঘটনাটার মাসখানেক আগে অফিসে সেকশন অ্যাসিস্ট্যান্ট পদে কয়েকজনের নিয়োগ হয়েছে। অনেক প্রার্থী চাকরিটা পেতে বিভিন্ন হাত দিয়ে বেশ মোটা অঙ্কের টাকা খরচ করেছিলেন, কিন্তু হায় কপাল, শেষ পর্যন্ত ফেয়ার সিলেকশন। এতে অনেকে ভীষণভাবে মুষড়ে পড়ে, কয়েকজন বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে। স্বপনবাবু কারোর কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো টাকা নেননি। নিয়োগপত্রে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সই, সুতরাং স্বপনবাবুকে দোষী সাব্যস্ত করার কোনো যুক্তি নেই। কিন্তু নিয়োগপত্রে তার ইনিশিয়াল আছে। আক্রোশ মেটাতে সুবিধাজনক কাউকে না পেয়ে হয়তো তাকেই টার্গেট করা হয়েছে। 3, কিছুদিন আগে ঠিকাদারদের কাছ থেকে কমপ্লেন পাওয়ায় স্থানীয় মস্তান গোছের পার্টি করা ছেলে বিপ্লবকে ঠিকাদারের বিলের টেবিল থেকে সরিয়ে ড্রয়ার টেবিলে বদলি করা হয়েছে। এখানেও সেই একই ব্যাপার, অর্ডারে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সই। স্বপনবাবু শুধুমাত্র ইনিশিয়াল, তা সত্ত্বেও তাকে ছেড়ে দিতে কেউ চাইবে না। ইদানিং স্বপনবাবু প্রায় সময় গুম মেরে বসে থাকেন। একদিন প্রতিমা বললেন, সারাদিন দাঁত দিয়ে নখ খুঁটতে খুঁটতে আঙুলের নখটা শেষ করে দিচ্ছ, মাত্র কিছুটা সুস্থ হয়েছ, কি এত দুশ্চিন্তা করো তুমি? প্রেশার বেড়ে গেলে আবার একদিন মাথা ঘুরে। চেহারায় কৃত্রিম সহজভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করল স্বপনবাবু। টেনে টেনে বললেন, কই কিছু না তো, নিজের শরীরের দিকে খেয়াল রাখো, তোমার কিছু হয়ে গেলে। সাবধান বাণী ছুড়ে দিয়ে প্রতিমা চলে গেলেন। মুখে কিছু না বললেও আসলে দুশ্চিন্তা কিছুতেই স্বপনবাবুকে রেহাই দিচ্ছে না। আক্রমণের আরও সম্ভাব্য কারণ মাথায় হুল ফোটাচ্ছে, যেগুলো মোটেই উড়িয়ে দেওয়া যায় না। ঘটনার 3 দিন আগে অতিষ্ঠ হয়ে জগদীশবাবু সন্ডা মার্কা ছেলেটা একটু চড়া সুরেই বকুনি দিয়েছিলেন লাইন থেকে মোটর চালিয়ে জল তোলার জন্য। এছাড়া কয়েকদিন আগে পাড়ার কয়েকটা বখাটে ছেলে তার বাসায় এসেছিল। কি একটা মেগা ডান্স কম্পিটিশান হবে, ডোনেশন দিতে হবে। তাদের আবদার বা জুলুম মতো টাকা দিতে রাজি না হওয়ায় টাকা না নিয়েই তারা চলে গেল। যাওয়ার সময় শারীরিক ভাষায় বুঝিয়ে দিয়ে গেল, দেখে নেবে তাকে। সম্ভাব্য কারণের যেন শেষ নেই, কোনোটাই কম ভারী নয়। আর একটা কারণ স্বপনবাবুকে ইদানিং অসহায় করে তোলে, তার 2 মেয়ে। ভগবান উদার অকৃপণভাবে দুজনকে সুন্দরী কেন যে বানিয়ে দিলেন। বড় মেয়ে ডিগ্রি 2nd ইয়ারে, ছোটটি HS 1st ইয়ারে। মেয়ে থাকলে দুর্ভাগ্যবশত আক্রোশ মেটাতে কেউ চোরাপথে মেয়ের পরিবারের কাকে কিভাবে কখন ক্ষুধার্ত শকুনের মতো ছিঁড়ে খাবে, এ কথা কাউকে বিশদভাবে বলে বোঝানোর দরকার নেই। অসংখ্য দামিনী বা নির্ভয়ার মতো ধর্ষণের ঘটনায় দেশটা বিচ্ছিরিভাবে নগ্ন হয়ে গেছে। লজ্জা ঢাকার কোনো অসীম আবরণ নেই। কারণ যাই হোক না কেন, মুখ্য কথা তিনি আক্রান্ত হয়েছিলেন। একটা ব্যাপারে স্বপনবাবু সুনিশ্চিত, সরাসরি না হলেও যে কোনো কেউ তার পেছনে অচেনা মারমুখী ছেলেগুলোকে লেলিয়ে দিয়েছে, যা হয়তো কোনোদিনই প্রকাশ পাবে না। প্রকাশের দোষীরা শাস্তি হবে না প্রমাণের অভাবে।
প্রায় বছরখানেক পর সুস্থ স্বপনবাবু স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছে। কথাটা সঠিক বলা হলো না, যদিও বাইরে থেকে দেখলে তাকে সুস্থই মনে হয়। আসলে সেদিনের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি আশঙ্কা তাকে ধাওয়া করেই যাচ্ছে। কয়েক মাস ধরে সান্ধ্য ভ্রমণও শুরু করেছেন। সময় কাটানো বা বিলাসিতা মোটেই নয়, ডাক্তারের পরামর্শ। তবে ইদানিং ভ্রমণের সময় কিছুটা সংক্ষিপ্ত করে ফেলেছেন, পথও বদলে ফেলেছেন। কারেন্ট হঠাৎ চলে গেলে সম্ভব হলে অন্য পথচারীর গা ঘেঁষে অথবা যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো দোকানের ইনভার্টারের আলো খুঁজে আশ্রয় নেয়, যদিও ভালোভাবেই জানেন এটা কোনো নিরাপদ ঠিকানা নয়। অপকর্মে আলো আজকাল কোনো বাধা সৃষ্টি করতে পারে না। আবরণ সমৃদ্ধ পৃথিবীকে আমরা নিষ্ঠুরভাবে আবরণহীন করে ফেলেছি। একদিন ভ্রমণ শেষে বাসার প্রায় কাছেই এসে পড়েছেন। ঠিক তখনই ঘটল ব্যাপারটা। হঠাৎ কোথা থেকে মাটি ফুঁড়ে এসে একটা ছেলে তার পথ আটকে দাঁড়ালো। আবার তাকে মেরে ফেলার চক্রান্ত! যা সালা! তার হার্ট বিটিংস যেন স্তব্ধ হয়ে গেল। স্বপনবাবুর শরীরের তাপমাত্রা মুহূর্তে থার্মোমিটারের সর্বনিম্ন দাগের বেশ নিচে চলে গেছে। ছেলেটা নিচু হয়ে তার পা দুটি ধরে হাউ মাউ করে যা বলল তা এরকম: সেদিনের আক্রমণকারীদের মধ্যে সে প্রধান ছিল। তারপর বলল, কয়েক মাস আগে তার অটো রিকশা চালক বাবা একদিন রাতে বাসায় ফেরার পথে অপহৃত হয়ে যায়। দুদিন পরেই নৃশংস খুন। সংসারের বোঝা টানতে বাধ্য হয়ে সেই এখন ঠেলাগাড়ি টানছে। ছেলেটাকে কোনো রকম পা ছাড়িয়ে স্বপনবাবু দাঁড় করালেন। প্রথমেই বুঝতে চেষ্টা করলেন তার পা বা নিম্নাংশ অক্ষত আছে কিনা। এদের একদম বিশ্বাস করা যায় না। সেদিনের আক্রমণের জন্য ছেলেটা মাপ চেয়ে মাথা নিচু করে চলে গেল। সব দিক দিয়ে দুর্বল স্বপনবাবু আকাশের দিকে তাকালেন, তাকিয়েই থাকলেন প্রধান বিচারপতির উদ্দেশ্যে, যার কাছে নিজেকে সমর্পণ করেছেন। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।